নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 23শে জুন রবিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে, রাজ্যকে অন্ধকারে রেখেই ফরাক্কা চুক্তি নিয়ে কথা মোদি এবং হাসিনার মধ্যে। প্রবল আপত্তি জানিয়েছে তৃণমূল। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া হাই স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে 2 ছাত্র। বনগাঁর পর এবার গাইঘাটা, আবারও ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনা, পুলিশ গিয়ে উদ্ধার করেছে যুবককে। শনিবার সকালে পুরীতে মহা সমারোহে পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে তুষ্ট করতে হিমশিম খাচ্ছে মোদী সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি বন্দরে যৌথভাবে হামলা চালিয়েছে ইয়েমেন এবং ইরাকি যোদ্ধারা। ড্রোন নির্মাণে ইয়েমেনের উল্লেখযোগ্য অগ্রগতি। ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ করার শর্তেই ইসরায়েলি স্থাপনায় হামলা বন্ধ করবে ইয়েমেন। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের অকার্যকর হয়ে যাওয়ার ব্যাপারে আমেরিকার উদ্বেগ। তেল আবিবের যুদ্ধ প্ররোচনার জবাবে ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। রাজ্যকে অন্ধকারে রেখেই ফরাক্কা চুক্তি নিয়ে কথা হয়েছে মোদি এবং হাসিনার মধ্যে। প্রবল আপত্তি জানিয়েছে তৃণমূল। সরাসরি চুক্তির বিরোধিতা না করলেও বহুবার কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 2017 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন। দিল্লিতে মোদি হাসিনা বৈঠকে ফরাক্কা চুক্তি নিয়ে আলোচনায় প্রবল আপত্তি তৃণমূল কংগ্রেসের। এ রাজ্যের শাসক দলের বক্তব্য, এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কথা বলা উচিত কেন্দ্রের, কিন্তু কেন্দ্র সরকার বাংলাকে পুরোপুরি অন্ধকারে রেখে ফরাক্কা চুক্তি নবীকরণ সংক্রান্ত সিদ্ধান্ত নিচ্ছে। উল্লেখ্য যে শনিবার দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে গঙ্গার জলবন্টন চুক্তি নবীকরণে যৌথ কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এমনকি তিস্তা নদীর ব্যবস্থাপনা এবং সংরক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে ভারতের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয় বলে খবর। তাতেই আপত্তি তৃণমূলের। এ রাজ্যের শাসক দলের একটা সূত্র বলছে, রাজ্যের সঙ্গে আলোচনা না করে এই ধরনের চুক্তি এগোতে পারে না, আমরাও এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার। গতকাল মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া হাই স্কুলে আগ্নেয়াস্ত্র হাতে 2 জন ছাত্র। এদিন স্কুল খুলতেই শুরু হয় ঝামেলা। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে স্কুলে ঢোকার খবর প্রকাশ্যে আসতেই স্থানীয়রা স্কুল চত্বরে ভিড় জমান। স্কুল প্রহরীর দাবি, কয়েকদিন আগে তার সাইকেলের সিট খুলে যায়। কয়েকজন ছাত্রকে তিনি বকাঝকা করেন। বদলা নিতেই শনিবার 10ম শ্রেণীর 2 ছাত্র গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে আসে। প্রহরীকে গুলি করার কথা অন্য ছাত্রদের তারা জানিয়েছিল। বিষয়টা জানাজানি হতে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা ওই ছাত্রদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটা। ছাত্রদের দাবি, তারা রাস্তার মধ্যে আগ্নেয়াস্ত্র কুড়িয়ে পেয়েছে, সেটা স্কুলে এনে বন্ধুদেরও দেখায়, আর কিছু নয়। স্কুলে আগ্নেয়াস্ত্র আনার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন, স্কুলের মধ্যে কিভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে এলো তা ওই ছাত্রদের জিজ্ঞাসা করা হচ্ছে। সহপাঠীদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বরে। রেজিনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ করার মতো বিষয় হলো, পিস্তল হাতে সন্তু ঘোষ এবং অনির্বাণ ঘোষের নাম কিন্তু অধিকাংশ গদি মিডিয়া যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করেছে। বনগাঁর পর এবার গাইঘাটা,
আবার ছেলে ধরা সন্দেহে গণপিটুনির ঘটনা, পুলিশ গিয়ে উদ্ধার করেছে যুবককে। ছেলে ধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাস্থল সেই উত্তর 24 পরগনা। এবার গণপিটুনির ঘটনা ঘটেছে গাইঘাটা এলাকায়। জানা গিয়েছে রবিবার সকালে ছেলে ধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উন্মত্ত জনতার হাত থেকে বাঁচায়। ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। গাইঘাটা থানা এলাকার মধ্যেই পড়ে বেড়ি গোপালপুর। রবিবার সকাল থেকেই সেখানে উত্তেজনা তুঙ্গে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই এক যুবককে ইতস্তত ঘুরে বেড়াতে দেখেছিলেন তারা। অভিযোগ, রবিবার সকালে সেই যুবক এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। ওই বাড়ির মালিকের দাবি, বাড়িতে ঢুকে ওই যুবক তার কন্যাকে ইশারায় ডাকেন। যুবক ইশারা করছেন বুঝতে পেরেই জ্ঞান হারায় ওই ব্যক্তির কন্যা। তারপরেই এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা যুবককে গণপিটুনি দেন বলে অভিযোগ। তারপর পাড়ারই একটা ঘরে তাকে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায়। শনিবার সকালে পুরীতে মহা সমারোহে পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। পুরীতে মহা সমারোহে পালিত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। পুণ্যলগ্নের সাক্ষী থাকতে পুরীতে হাজির হয়েছিলেন হাজার হাজার ভক্ত। শনিবার সকালে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার মূর্তি স্নান মণ্ডপে পহণ্ডি সহকারে, মানে স্নান করানোর বিশেষ একটা পদ্ধতি, পহণ্ডি সহকারে নিয়ে আসা হয়। সঙ্গে ছিলেন চক্ররাজ সুদর্শনও। মন্দিরের উত্তর গেটের কাছেই রয়েছে সোনা কুয়ো। সেখান থেকে আনা 108 কলসি জল দিয়ে তাদের স্নান করানো হয়। স্নান বেদিতে ঢালার আগে ওই জলে ভেষজ সুগন্ধিও যুক্ত করেন সেবায়িতরা। জানা গিয়েছে জগন্নাথ দেবকে 35 কলসি জল দিয়ে স্নান করানো হয়। একইভাবে বলভদ্র এবং সুভদ্রা ও চক্ররাজ সুদর্শনের জন্য বরাদ্দ থাকে 33, 22 এবং 18 কলসি জল, সব মিলিয়ে 108 কলসি। এই স্নান যাত্রার মধ্যে দিয়েই বার্ষিক রথযাত্রা উৎসবের সূচনা হয়ে গেল। সাধারণত আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই স্নান যাত্রা অনুষ্ঠিত হয়, যে কারণে এই পূর্ণিমাকে স্নান পূর্ণিমাও বলে। জগন্নাথ গবেষক পণ্ডিত সূর্যনারায়ণ রথ শর্মা জানিয়েছেন, স্নানের অনুষ্ঠান শেষ হতেই মণ্ডপ ঝাড় দেন গজপতি মহারাজ। এই প্রথার নাম ছেঁড়া পহরা। তারপরই জগন্নাথ দেব সহ সকলকে গজানন বেশে সাজানো হয়। কথিত আছে 108 কলসি জলে স্নানের পর অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ দেব সহ অন্যরা। তাই স্নান সম্পন্ন হতে 4 জনকেই অনসর গৃহে 14 দিন নিভৃত বাসে রাখা হয়। এই সময় ভক্তরা দর্শনের সুযোগ পান না। সুস্থ হয়ে উঠে নেত্রদান উৎসবের পর নবযৌবন বেশে রথে জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেন আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে। এদিন জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে মন্দির চত্বর সহ পার্শ্ববর্তী এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় 2000-এর বেশি পুলিশ কর্মী এবং আধিকারিক মোতায়েন করা হয়েছিল। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে তুষ্ট করতে হিমশিম খাচ্ছে মোদী সরকার। নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি এনডিএ সরকারের প্রধান 2 রক্ষা কবচ। অথচ সমর্থনের বিনিময়ে এই 2 জোট শরিককে এখনো পর্যন্ত তেমন কিছু উপহার দেয়নি বিজেপি। একটাও গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়নি জেডিইউ এবং টিডিপিকে। এই পরিস্থিতিতে সরকার বাঁচাতে জোট ধর্ম রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র অস্ত্র হতে পারে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ আর্থিক প্যাকেজ। কিন্তু কিভাবে তা দেওয়া সম্ভব? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নির্ধারিত বিধি নিয়ম অমান্য না করে এই 2 রাজ্যকে দিতে হবে বিশেষ আর্থিক প্যাকেজ। আর সেই সমাধান সূত্র খুঁজতে গিয়ে এখন নাজেহাল অবস্থা অর্থমন্ত্রকের। সামগ্রিক বাজেট প্রস্তুতির মধ্যে আপাতত এই বিষয়টা তাদের সবথেকে বড় উদ্বেগের কারণ। 2 রাজ্যকে পরোক্ষে কিছু আর্থিক সহায়তা দেওয়া যায় কিনা তার উপায় অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রকের একটা অংশকে। বিষয়টা নিয়ে নীতি আয়োগেরও দ্বারস্থ হয়েছে সরকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে নতুন করে কোনো আবেদনও আসেনি। আজ রবিবার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই সব কথা বলেন তিনি।
বাংলাদেশের আইনমন্ত্রী বলেন, যতটুকু আমি জানি আজকে কিছুক্ষণ আগে থেকে খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে, তবে কিডনির বিষয়ে আমি কিছু জানি না। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশে যাওয়ার ব্যাপারে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো কথা আসেনি, আমি সে বিষয়ে কোনো বক্তব্য দেব না। প্রধানমন্ত্রী মানবিকভাবে দেখেছেন বলেই খালেদা জিয়া বাসায় থেকে ওনার ইচ্ছে মতো হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন। সাজা স্থগিত রেখে ওনার মুক্তির নির্বাহী আদেশটা একটা আইনের ভিত্তিতে দেয়া হয়েছে, সেই আইনে তাকে এখন বিদেশে যেতে দেয়া যায় না। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে খালেদা জিয়া অত্যন্ত কষ্ট করছেন, তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দেন। গাজার প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি বন্দরে যৌথভাবে হামলা চালিয়েছে ইয়েমেন এবং ইরাকি যোদ্ধারা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরাকি যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। প্রথম অভিযানে হাইফা বন্দরের 4টে জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি জানিয়েছেন, 4টে জাহাজের মধ্যে 2টো সিমেন্টবাহী এবং 2টো সাধারণ কার্গো জাহাজ। দ্বিতীয় অভিযানে ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলের বন্দর অভিমুখী সরথর্ন এক্সপ্রেস নামে একটা জাহাজে আঘাত হানা হয়। 2টো অভিযানেই কয়েকটা ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা থেকে সফলতার সাথে লক্ষ্য অর্জিত হয়েছে। জেনারেল সারি জানিয়েছেন, ইসরায়েলের লক্ষ্যবস্তুগুলোতে অত্যন্ত সুনির্দিষ্ট এবং নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে। ড্রোন নির্মাণে ইয়েমেনের উল্লেখযোগ্য অগ্রগতি। ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ করার শর্তে ইসরায়েলি স্থাপনায় হামলা বন্ধ করবে ইয়েমেন। ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন গভর্নমেন্টের আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ আব্দুস সালাম নিজেই বলেছেন, ড্রোন নির্মাণে ইয়েমেনের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেছেন, ইয়েমেন সামরিক শিল্পে অর্থাৎ যুদ্ধাস্ত্র সহ সামরিক সরঞ্জাম নির্মাণে কিছু কিছু প্রতিরোধকারী দেশের অভিজ্ঞতা থেকে উপকৃত হয়েছে। আল মায়াদিনের সাথে এক সাক্ষাৎকারে হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুস সালাম আরও বলেছেন, ইয়েমেনের জন্য যা অসম্ভব বলে মনে করা হতো, আজ তার সব কিছুই অর্জিত হয়েছে। ওই সাক্ষাৎকারে আব্দুস সালাম ইসরায়েলি বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার ব্যাপারে ইয়েমেনের অভিযান অব্যাহত রাখার কথাও সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। সেই সাথে তিনি বলেছেন, তবে একটা শর্তে ইয়েমেন তার বিশেষ অভিযান বন্ধ করতে প্রস্তুত রয়েছে এবং সেই শর্ত হলো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন বন্ধ করা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের অকার্যকর হওয়ার ব্যাপারে আমেরিকার উদ্বেগ। মার্কিন সূত্রগুলো বলছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মোকাবিলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অকার্যকর হয়ে যেতে পারে বলে ওয়াশিংটন উদ্বিগ্ন হয়ে পড়েছে। 3জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটনের কোনো কর্মকর্তা সত্যিকার অর্থেই এই ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক ভিত্তিক যুদ্ধ বেঁধে গেলে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, বিশেষ করে আয়রন ডোমকে অকার্যকর করে দিতে পারে। তেল আবিবের যুদ্ধ প্ররোচনার জবাবে ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের অবৈধ সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন আজ রবিবার হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করেছে। ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনাগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।